কিন্তু আমরা নানা ধরনের ভূমিকম্প দেখছি এখন। ভূমিকম্পগুলো এরকম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা গণভোটের আয়োজন করেছেন, সেই গণভোট নিয়ে কিভাবে আলোচনা হবে, গণভোট কিভাবে হবে, কি প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন মানুষের মনে কতটুকু আলোড়ন তৈরি করতে পারবে, রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে মেনে নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে গণভোটে, তারা কি হার পক্ষে ক্যাম্পেইন করবে তার দলের কর্মীদের জন্য নাকি না ভোটের জন্য ক্যাম্পেইন করবে, এগুলি আলোচনা। এবং পাশ হওয়ার পর কি হবে, এবং নির্বাচন কমিশনেরও তো কোনো অভিজ্ঞতা নেই। কালকে যেটা নির্বাচন কমিশন বললো যে তাদের তো এই ধরনের মানে একই দিনে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, অন্য এই টোটাল নির্বাচন কমিশনেরই নাই। তারা যে পুরোনো নথি দেখে বুঝবে তাও বুঝতে পারছে না। সেখানে এতগুলি যতগুলি বাক্স থাকে, ভোটের বাক্স, ব্যালট বক্স, এবার তো ডাবল থাকতে হবে, কারণ ওটা তো আবার আরেক আলোচনা, আরেক ভোট, দ্বিগুণ সংখ্যক কাগজ ব্যালট ঢুকানো হবে। তো এই পুরো জিনিসটা আপনার কি মনে হয় কি যে আসলে মানে কোন দিকে যাচ্ছে? আসলে একটা অসাধারণ দিকে যাইতে পারতো, কিন্তু মাঝখানে পুরো একটা রাজনীতির চিত্রটা পাল্টে গেছে, যার প্রভাব পড়ছে নির্বাচনে। এই যে আমি দেখেন, আমি অনেক দিন থেকেই এই এই যে সংস্কার, তারপরে এই গণভোট, এইগুলির বিপক্ষে আমি কথা বলতেছি। আমি একটা পয়েন্টে আমি শুধু একমত ছিলাম, যে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তো সেটা তো কমিশনের ব্যাপার না, আদালত এটা আবার রিইনস্টেট করছে। এবং আরো খুশি হতাম যদি এটা চতুর্দশ না হয়ে ত্রয়োদশ থেকে যদি কার্যকর হতো, এটা ভালো ছিল। এইটাই একমাত্র সংস্কার। অর্থাৎ আপনি প্রথম ধরেন আপনি বাড়ি করার আগে তো একটা পিলার করবেন আগে, তাই না? নিচে আগে গাঁথনিটা ঠিক করবেন, তারপরে পিলার করবেন। আমাদের তো গাঁথনিটা সহ শেষ হয়ে গেছিল। অর্থাৎ আপনার ভোট কাউন্টিং, কাস্টিং এবং কাউন্টিং, ভোট দেয়া এবং গণনা, এই প্রক্রিয়াটাই তো ছিল না। মানুষ ভোট দেবে এবং মানুষের সেই ভোটটা কাউন্ট করাবে, গণনা করাবে। সেই সিস্টেম যেখানে উঠে যায়, আপনি এক ধাপে আপনি যে ধরনের ব্যবস্থাপনা নিয়ে আপনি বসছেন বিশেষজ্ঞদের দিয়ে, এটা তো আমরা ওই পর্যায়ে না। আমরা তো হঠাৎ করে চলে গেছি তো আদিম পর্বে, আদিম যুগে চলে গেছে। আদিম যুগে যাই পরে আপনি আস্তে 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 এই করেন। এখন আপনি কঙ্গোতে যে যদি ওখানকার জনগণকে বুঝাইতে পারবেন এই যে পিআর সিস্টেম, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, তারপরে প্রাতিষ্ঠানিক বিচার বিভাগকে শক্তিশালী করা, এই সমস্ত বুঝবে? তো বুঝবে না। যেখানে মানুষ শুধু গুলি খায় আর মানে দৌড়ায়, সেই দেশে থাকে আপনার মানে আগে তো মানুষের জীবন বাঁচাইতে হবে, তারপর আস্তে আস্তে আপনি সেখানে গণতন্ত্র হয়ে করেন। আমরা কোন পর্যায়ে চলে গেছি এটা বিশেষজ্ঞরা তো বুঝে নাই, না বুঝে আপনি আমি আপনাকে একটু থামাই কেন, আমি ওই যেহেতু ওই প্রশ্নটা আপনি তুললেন, ওটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আসলে সেটা হলো যে আপনি, আমিও বলি আপনার সঙ্গে একমত আমি, যে আসলে তত্ত্বাবধায়ক সরকারটা এইবারে নির্বাচন থেকে হলো না কেন, এটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি এটা কোনো কারণ বুঝলাম না। এটা বিচার বিভাগ এই মানে কেন নির্দিষ্ট করে দিচ্ছে? বিচার বিভাগ বলে দেবে যে এটা রিইনস্টেট হয়েছে, তারপরে হলো সরকার রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে এটা মানে তারা এই মেয়াদ থেকে চায় নাকি সামনের মেয়াদ থেকে চায়। এটা আমি বুঝলাম না। এটাও আমার মনে হয় যে এই এই যে এইভাবে বলে দেওয়াটা এটা একটা বায়াসড, এটা উচিত হয়নি। কেন মানে ইউনূস সরকারকে এই নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে, এটা কোথায় বলা আছে? সংবিধানে কি বলা আছে? কেউ কি বলছে, ম্যান্ডেট দিছে যে এই ইউনূস সরকারের দায়িত্ব হলো নির্বাচন করে যাওয়া, সে ছাড়া আর কেউ পারবে না? এটা আমার মনে হয় যে ঠিক হয়নি। তারপরে দেখেন, যাই হোক সব মিলায় হইল পরে এখানে আমার আরেকটা প্রশ্ন। আপনি আমাকে বলেন, 2008 সালে যখন নির্বাচন হয় তখন তো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। জি, হওয়ার পর যারা আমরা ভোট দিয়েছি, আমরা কি ঘুণাক্ষরে ভেবেছিলাম 2011 সালে এটা বাতিল হয়ে যাচ্ছে, মানে 2000 পরের নির্বাচনে আমরা তত্ত্বাবধায়ক সরকার পাবো না, আমরা ভেবেছিলাম? ভাবিনি তো। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন আমার কথা হলো, আপনি একটা করলেন যখন আপনার 2000 মানে আপনার 96 যখন তত্ত্বাবধায়ক সরকারটা আসে, তখনও তো এটা অকল্পনীয় ছিল যে আসবে কিনা আদৌ। তো আসার পর আবার বাতিল হয়ে গেছে। কাজে যারা ক্ষমতায় যায় তারা ইচ্ছে করে অনেক কিছু করতে পারে। এখন যেভাবে নির্বাচনটা হচ্ছে, বলা হচ্ছে পরে নির্বাচন থেকে হবে,
যদি পরে নির্বাচনের মাঝখানে যায় যারা বাদ দিয়ে দেয়, তো বাদ দিয়ে দিলে কি হলো? আমার আপনার জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু অপূর্ণ থেকে গেল। হুম 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 রাইট। আপনি হ্যাঁ, সেটাই, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা আমরা পাইলাম না। বরং এই সরকার যে নিরপেক্ষ না, এটা তো জামাত প্রমাণ বলতেছে। তো জামাতের কথা আমি অবিশ্বাস করব? বিএনপি বলতেছে, আবার এনসিপিও বলতেছে, তিনটা দলই বলতেছে এই সরকার নিরপেক্ষ না, অথচ সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করতেছি। এটা রাইট, এটা আমাদের একটা মানে দুঃখজনক অধ্যায়, যে এত আন্দোলন সংগ্রামের পরেও সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমরা পাইলাম না। রাজনৈতিক দলগুলো সেই দাবিটা করতেছে না। রাজনৈতিক দলগুলো কেন মনে করতেছে যে ইউনূস সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক একটা সরকারের মতন কেন মনে করতেছে? যেখানে এনসিপির দুই নেতা আছে, তারা নির্বাচন করবে বলে ডিক্লেয়ার দিল, তাদের মধ্যে অন্তত একজন, এবং এখনো পর্যন্ত আর 15 দিন পরে যেখানে শিডিউল হওয়ার কথা, এখনো কিন্তু তারা ক্ষমতায় আছে। সুতরাং এই সরকার তো নিরপেক্ষ না। এটা তো মানে আমি বলবো কি, রাজনৈতিক দলগুলি বলছে। অথচ সেই নিরপেক্ষ সরকার না, তার অধীনে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে। এটা, এই দাবিটা আদায় করতে পারলো না এইরকম একটা সুসময়ের মধ্যেও। না বিএনপি বলতেছে, না জামাত বলতেছে, গেল এটা। তারপরে দেখেন জুলাই সনদে নিয়ে 8 মাস হলো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে 8 মাসে তো একটা পরিশ্রম করছে, স্বাক্ষর হলো। স্বাক্ষর করার পরে বলতেছে যে এটা এখন আইনে পরিণত করতে। আরে ভাই, আইন কানুন কোথায় আছে? আপনি তো ঝুলতেছেন। আপনি তো আগে এই ঝুলন্ত অবস্থা থেকে তো আপনি তো একটা জায়গায় যাবেন, ডাঙায় যাবেন। তো তো ডাঙাটা কি? ডাঙাটা হচ্ছে একটা একটা নির্বাচন, নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টারি ব্যবস্থায়, তাই না? তো ওখানে যাবেন, তারপরে না ওখানে বলবেন যে এখন আমরা আসেন, আমরা জুলাই সনদের বিষয়গুলো আমরা এটা বাস্তবায়ন করি, এটা আমাদের ম্যান্ডেট। কারণ এটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট, গত 15 বছরের আন্দোলনের ম্যান্ডেট, যে আমরা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবো না, আগেই করতে হবে। এবং কি করলো, এর মধ্যে আবার গণভোট নিয়ে আসলো, যে গণভোট সংবিধানেই নাই। আবার সেই গণভোট কখন? ওই সংসদ নির্বাচনের দিন। তাহলে দেখেন, এমনিতেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, হচ্ছে ইউনূস সরকারের অধীনে। যে ইউনূস সরকারকে রাজনৈতিক দলগুলো বলছে বিতর্ক, তার মধ্যে আবার আপনি ঢুকাই দিচ্ছেন আপনি গণভোট। তাহলে কি দাঁড়ালো? আপনি একটা গোলমেলে অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আপনি ঢুকে গেলেন। তার মধ্যে আহ জামাত বিএনপি আর একটা অবস্থান, তারা এতদিন ছিল জোট সঙ্গী, এখন হয়ে গেছে যে আওয়ামী লীগ বিএনপি যেমন যুদ্ধ করে, তেমন মনে হচ্ছে যেন আস্তে আস্তে জামাত ভার্সেস বিএনপি একটা মুখোমুখি অবস্থানটা। এই মুখোমুখি অবস্থান থেকে যদি মানে প্রতিযোগিতা করে বা গণতান্ত্রিক কালচারের মধ্যে দিয়ে যদি আগায় যদি, তাহলে ভালো। তাহলে আরো ভোটাররা আসবে। এখন ভোটাররা কতটুকু আসবে না আসবে, এর মধ্যে গণভোট ঢুকাতে জিনিসটা মানুষের উৎসাহ উদ্দীপনা কমে যাচ্ছে। এমনি কিন্তু যখনই নাকি একটা সরকারের উপর বা রাজনৈতিক ব্যবস্থার উপরে মানুষের হতাশা জন্ম নিতে থাকে, তখন কিন্তু মানুষ আরো মনে করে দূর, ভোট দিয়ে কি হবে। অলরেডি কিন্তু ওই অবস্থার মধ্যে আমরা চলে আসছি। ফলে আগামী নির্বাচনটা কি হবে, ফরম্যাটটা কি হবে, আওয়ামী লীগ যে নির্বাচন আসতে পারতেছে না, এতে ভারতের মনোভঙ্গিটা কি হবে? অজিত দোভাল ডেকে নিল আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে, তাদের মেসেজটা কি? তাদেরকে উপেক্ষা করে, আগে যেমন পশ্চিমাদেরকে উপেক্ষা করে আমাদের এই যে শেখ হাসিনার সরকার যে নির্বাচন গুলো করবে, এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এখন আপনি ভারতকে উপেক্ষা করে যদি নির্বাচনটা করতে যান আওয়ামী লীগকে বাদ দিয়ে, তো সেটা, এই চাপটা আপনি সামলানোর মতন আপনার সেই শক্তিটা আছে কিনা? আপনার আন্তর্জাতিক শক্তিকে ভারতের মানে আওয়ামী লীগের ছিল ভারত, আমাদের কার? আমি তো কাউকে পাই না, না আমেরিকা, না চীন, না পাকিস্তান, কারা? এটা তো বুঝতে পারি না। তো সব মিলায় একটা ভিন্ন সিনারিও, যেটাতে একটা অস্বস্তি, একটা উদ্বেগ কিন্তু আস্তে আস্তে মানে গাঢ় হচ্ছে, গভীরতা বাড়ছে। ফলে এটা যদি না কাটে, তাহলে কিন্তু নির্বাচনটা জমজমাট হবে না। তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে কি হবে, আহ এটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে। এখনো কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে নির্বাচন কি আসলে হবে। কেন বলে? এই কারণে যে তারা একটা স্থিতিশীল অবস্থা মনে করতেছে না, রাজনৈতিক পরিস্থিতিকে একটা অস্থিতিশীল মনে করে। এই জন্যই জিজ্ঞাসা করে নির্বাচন কি হবে। এই হলো এই অবস্থার এই মধ্যে আমরা প্রশ্নটা আছি। কিন্তু রয়ে গেছে। ইউর রাইট, হ্যাঁ, এখনো মানুষের মধ্যে এই প্রশ্ন আছে। আছে। আচ্ছা, রাজনীতিকরা একটা কথা করছে। বলেন, জি বলেন। এত যে ঢাক ঢোল পিটে আমাদের খলিলুর রহমান সাহেব, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, একদিন আগেই ইন্ডিয়ায় চলে গেলেন অজিত দোভাল সাহেবের সঙ্গে মিটিং করতে। মিটিং তো হইলো, মিটিং এর আউটকামটা কি, আমরা কি পেলাম জানেন কিছু? আউটকামটা সরকার বলার চেষ্টা করে যে হাসিনাকে
ফিরে আনার দাবি নাকি জোরালো ভাবে করছে, কিন্তু ইন্ডিয়ান কোন সূত্র, ইন্ডিয়ান কোন এর থেকে এই বৈঠকের কোনো বাণী দেয়নি, বলেনি যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আলোচনা তো হয়েছে। সেখানে কি আলোচনা হয়েছে, এখন ধরেন আমি যদি বলি, আমি বুঝতেছি যে ওই আওয়ামী লীগকে নিয়ে একটা যাতে অংশগ্রহণমূলক নির্বাচন করে, এটাই হয়েছে। কিন্তু আমার তো এটা বলার পক্ষে কোনো সূত্র নাই। আমি শুধু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা পরিস্থিতি বিশ্লেষণ করে বলতে পারি। এখন সরকার যদি বলে যে এরা মুস্তাফিজ গুজব ছড়াচ্ছে, এরকম কোনো নেই, তাহলে আমি তো ফেসে যাব। আমি একটা ধারণার থেকে আমি কথাগুলো বলছি, কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত। কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কের এমন একটা পর্যায়ে, যেহেতু একটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে, সুতরাং প্রতিটা স্টেপ জনগণকে জানানো উচিত যে আমরা এই কথা বলছি, ভারত এই কথা বলছে, তার উত্তরে আমরা এই কথা বলছি। এটা পরিষ্কার না হলে এটা আমার মনে হয় যে মানুষের মধ্যে ওই যে অবিশ্বাস, সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলি বাড়তে থাকবে। তাহলে কি লাভ হলো? মানে এখন ধরেন এর মধ্যে আবার দেখলাম যে কয়েকটা পলিটিক্যাল পার্টি, বিশেষ করে এনসিপি, তারা এই বিচারকে বলতেছে যে বিচার কার্যকর করতে হবে নির্বাচনের আগে। এনসিপির ব্যাপারটা বুঝি না। তারাই জুলাই সনদ বলো, তারা কি এর মধ্যে এতদিনেও কি জুলাই সনদে স্বাক্ষর করছে? তাও তো কোনো খবর পেলাম না। তো তারা কি করতেছে? আবার তারা এখন আবার নতুন দাবি তুলছে যে মানে ওদের নাকি বিচার বাস্তবায়ন করতে হবে। এখন আসাদুজ্জামান কামাল আর শেখ হাসিনা বিচার বাস্তবায়ন কেমনি করে করবে? এটা এটা একটা মানে আসলে খাদের মধ্যে পড়ে গেছে। মানে বলা যায় এনসিপি এবং তার পাশাপাশি জামাত কিছু ইস্যু নিয়ে আগাইতে চাচ্ছিল, কিন্তু এখানে আবার বুদ্ধিমত্তা প্রদর্শন করছে বিএনপি। যদি ওইটা করতে যে আবার তাদের মানে অভ্যন্তরে আবার একটা ঝামেলা হয়েছে। 237 জন যখনই নাকি ডিক্লেয়ার করে দিছে, 237 জনের সাথে আপনি আরো 3 জন 4 জন করে যোগ করেন, তাহলে কত? প্রায় 1000 প্রার্থী নেমে গেছে মাঠে। নেমে যাওয়াতে একটা শোরগোল হয়ে গেছে। এই শোরগোলের মধ্যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, এই সমস্ত গুলি আর পাত্তা পায়নি। আর এরা একটু ভেবাচাকা খেয়ে গেছে। এনসিপি আর এই রিক্সা চালকরা দিচ্ছে, এখানে এটা ওটা করতেছে, কি করবে না করবে। মানে মানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এই মানে ধানমন্ডির এই আসনে ইলেকশন করবে। এখানে ধানমন্ডিতে বিএনপি অন্তত 2 জন খুব শক্তিশালী প্রার্থী আছে, তারা কেন করবে না? তাকে দিলে লাভটা কি হবে? এই অঞ্চলে তো যদি তরুণদের প্রতিনিধি হয়, তাহলে তো সে শিবির ডাকসু দিচ্ছে, এখানে তো মানে সেই জুলাই কোনো প্রতিনিধি নাই। তার আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তার মুরাদনগর থেকে ওখানে কয়েকশো কোটি টাকা খরচ করার পর ধানমন্ডিতে আসলো, এসে এখানে সিট বিহীন হয়ে গেল। মানে ওই যে কি বলে, মানে আসনবিহীন যেমন রাজা আছে না, প্রধান শেখ হাসিনা বা বাশার আল আসাদ, তেমন হয়ে গেছে। তারা বিশাল ব্যাপার, কিন্তু তাদের কোনো আসন নেই নির্বাচন করার মতো। তো এখন এই একটা ধরা খাইছে, যার জন্য এখন বিচার কার্যকর করা যায়। আচ্ছা, বিচারটা কার বিচার করে? 3 জনের শাস্তি। তা 5 বছরের শাস্তি চৌধুরী আব্দুল্লাহ মামুনের ব্যাপারে বলতে পারে, যেখানে 5 বছর মানে 5 বছরই খাটতে হবে। 5 বছরের মধ্যে আবার সরকারি ছুটি টুটি বাদ দিলে তো দেখা যায় যে 2.5 বছর হয়ে যায়, তারপর ছাড়া পেয়ে যায়। এটা তারা বলতে পারে। 1 বছর তো খাটিয়ে ফেলেছে। 1 বছর আবার খেটেই ফেলছে। হ্যাঁ, এইটা বলতে পারেন যে রায় ঘোষণার পর থেকে 5 বছর যাতে একদম কড়াই গন্ডায় হিসাব করে ওই এনসিপির কাছে যে যাতে জিনিসটা বুঝাই দিয়ে আসে 5 বছর পরে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে, এইটা একটা দাবি করতে পারে। আর দিল্লি কি শুনবে? বিচার কার্যকর কি দিল্লিতে করবে? আসাদুজ্জামান খান কামাল কলকাতায় আছে, হাসিনা আছে দিল্লিতে, এমনকি 2 জায়গায় 2টা ফাঁসির মঞ্চ বানাবে এনসিপির কথা শুনে? এটা তো করবে না, কারণ এই বিচার তো আর মানে ভারতের কোনো আদালত দেয়নি। তো এটা একটা খুব হাস্যকর, যার জন্য এইগুলি খুব জমতেছে না কিন্তু শেষ পর্যন্ত। তা আপনি রিক্সা চালকরা দিচ্ছেন, সেই ওই সময় যে আবেগ, আমরা উদ্বেলিত হয়েছি, সেই আবেগের এরা তো মাঠে নেই। এখন যারা মাঠে আছে তারা তো পুলিশের বেল্ট ধরে টানাটানি করতেছে। ওরা তো জুলাই যোদ্ধা না। জুলাই যোদ্ধা যারা ছিল, ওই মেয়েদের, ওই ছেলেদের কথাবার্তা তো আমরা উৎসাহিত হয়েছে। সেলুট দিয়া সুজন, সেই সুজন কোথায় হারায় যে এখন আবার যদি আপনি তারা নিয়ে আসেন, সেই জুলাই আবেগটাই কোথায়? আবেগটাই তো নাই। আবেগটা থাকলে তো এনসিপি বাংলাদেশের আজকে সর্ববৃহত্তম একটা রাজনৈতিক দলে পরিণত হয়। আচ্ছা, আবেগটা হঠাৎ করে হাওয়া হয়ে গেল, ওই আবেগটা হঠাৎ করে নাই হয়ে গেল কেন? নাই হয়ে গেল কেন? যখনই নাকি তারা ওই যে রাজপ্রাসাদে ঢুকে গেছে, যখনই নাকি ক্ষমতায় চলে গেছে, আর এই কি বলে
ক্ষমতার স্বাদ পাইতে শুরু করছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আবার যখন অ্যাটাচ করে দিছে, তখন এরা বলে যে ওরে বাপরে এ কি অবস্থা, এ তো সারাদিন শুধু ফাইল নিয়ে তদবির করে, বুঝতে পারছেন না। তারপরে চাঁদাবাজির কারণে বেশ কিছু ধরা যখন পড়লো, আবার কেউ কেউ ইঙ্গিত দিল এর সাথে আবার এনসিপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ আছে, আবার যতটা দুর্নীতির খবর যা যা আসতেছে সেইগুলি এনসিপির যারা আছে নেতা তাদেরকে ঘিরে হইতেছে। তখন আস্তে আস্তে সেই ভাবমূর্তি, এখন একটা বন্যা হোক, তারপর টিএসসি তে খুলুক ত্রাণ কেন্দ্র, দেখেন কেউ লাইন ধরে ত্রাণ দিতে যায় কিনা, কেউ যাবে না। তো এই হলো পরিস্থিতি। জামাত ধরা গেল তারা এই ইসলাম ভিত্তিক 8টা দলকে নিয়ে একটা ফ্লো তুলতে চাইছিল, ওই ফ্লোর উপর ভিত্তি করে তারা মনে করছিল নির্বাচনী বৈতরণী পার হবে। কিন্তু এখন ফ্লোটা কার বিরুদ্ধে? এই ইউনূস সরকার তো জামাতের, এই ইউনূস সরকার তো বিএনপি। তা আপনি নিজের বিরুদ্ধে নিজে আন্দোলন করে আপনি মানে ফ্লো তুলবেন। এই জামাতের মধ্যে বিরাট ঘটনা ঘটতে শুরু করেছে। দর্শক খবর, শাহজাহান চৌধুরী গ্রেপ্তার চায় বিএনপি, জামাত বলছে বক্তব্যটি ব্যক্তিগত। সমকাল এই শিরোনাম করেছে। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে জামাত শাহজাহান চৌধুরীকে ডিফেন্ড করছে না। এখন এটাও বা কেমন যে জামাত শাহজাহান চৌধুরীর পাশে নাই। যদিও আমি আগেও বলেছি যে জামাত ইসলামী শাহজাহান চৌধুরীকে অলরেডি সাংগঠনিক শাস্তির মধ্যে রেখেছে, তার মহানগরী আমির পদ সরিয়ে আমির পদ কেড়ে নেওয়া হয়েছে। সংগঠন এটা নানান কারণে করতে পারে। এখন জামাত ওইভাবে তার পাশে নাই, এটা কতটুকু উচিত, এবং বিএনপি গ্রেপ্তারের দাবি করছে, এটা আদৌ কিছু হবে কিনা বা এটাও বা কতটুকু যৌক্তিক, কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে। প্রথমে বলতে চাই যে বিএনপি জামাত যাই বলুক, শাহজাহান চৌধুরী জননেতা, জনগণ শাহজাহান চৌধুরীর সাথে আছে। জামাত শিবিরের সাধারণ লোকজন, জনশক্তিরা সবাই শাহজাহান চৌধুরীর পাশে আছে। শাহজাহান চৌধুরী ওয়ান পিস। শাহজাহান চৌধুরীর মধ্যে পলিটিশিয়ান, স্পষ্টবাদী, হাড়ামলা নেতা জামাত ইসলামীতে দ্বিতীয়ত আমি আর দেখি না। এবং জামাতের একদম টপ 3 পটেনশিয়াল ক্যান্ডিডেটের মধ্যে শাহজাহান চৌধুরী একজন। এবং শাহজাহান চৌধুরীদের মতো লোক আছে বলেই, নেতা আছে বলেই বিএনপি জামাতকে অনেক জায়গায় ভয় পায়, এবং বিএনপির মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া সম্ভব শাহজাহান চৌধুরী আছে বলেই। অতএব এই শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করবে বিএনপি। বিরোধী দল হিসেবে তাদের এই দাবি ঠিক আছে, যেমন যেহেতু তার বক্তব্যটা মিডিয়ায় কাটছাট হিসেবে এসেছে এবং বক্তব্যের একটা অংশ নিয়ে অ্যাটলিস্ট বিতর্ক করা যায়, সেখানে বিএনপির এটাকে আমি ভুল বলি না। কারণ জামাতের বিএনপির কেউ যদি এরকম ভুল বক্তব্য দিত, তখন যদি জামাত তার গ্রেপ্তার দাবি কিংবা তার বিরুদ্ধে পারফেক্ট পলিটিক্স করতে না পারতো, তাহলে সেটাও জামাতের ব্যর্থতা হতো। সেই জায়গায় শাহজাহান চৌধুরী গ্রেপ্তার দাবি করাটা, এটা বিএনপির স্মার্ট পলিটিক্স। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির সাথে জনগণ নাই, এজন্য এই 2-একটা বিষয় স্মার্ট পলিটিক্স করে সারা জাগাতে পারবে না। যেমন অনলাইনে শাহজাহান চৌধুরীকে ব্যাশিং করতে পারছে না বিএনপি, বিএনপির লোকজন লেখছে কিন্তু সারা জাগাতে পারছে না। আর জামাতের লোকজন অলরেডি শাহজাহান চৌধুরীকে সেফ জোনে নিয়ে এসেছে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে। শাহজাহান চৌধুরীর যে পিআর টিম, তারা তার ইমেজ বিল্ড আপ করে ফেলেছে। মানে বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে শাহজাহান চৌধুরী ভুল কিছু বলেন নাই, তার বক্তব্যের কাটছাট প্রচার করা হয়েছে। তিনি বলেছেন যে প্রশাসন আমাদের কথা চলবে, মানে বাংলাদেশের কথা চলবে, ভারতের কথায় না, এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে। এখন বিএনপি শাহজাহান চৌধুরী গ্রেপ্তার চায় বা যাই বলুক, এগুলো কথার কথা। কখনোই শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হবে না এই বক্তব্যের জন্য, এবং এই সাহস কারো নাই। শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করলে চট্টগ্রামে রক্তের বন্যা বয়ে যাবে, কেউ গ্রেপ্তার করবে না, করার সাহস পাবে না, এবং এটা করার কোনো প্রয়োজন নেই, কোনো গ্রাউন্ড নেই। এটা তো মুখের ফু না। তবে বিএনপি বলেছে এটা স্মার্ট পলিটিক্স, কিন্তু বিএনপি তো আগেই ধরা খেয়েছে। এই স্মার্ট পলিটিক্স করার আগেই তো ধরা খেয়েছে কি, শাহজাহান চৌধুরীর যে বক্তব্যটা বিএনপি হাইলাইট করে সমালোচনা করছে, ওই বক্তব্যে শাহজাহান চৌধুরীর দোষের কিছু নেই, কিন্তু পুলিশ ওসি আমাদের পিছনে চলবে, এটা আপনি ব্যাখ্যা করে শাহজাহান চৌধুরীর বিরোধিতা করতে পারেন। এবং শাহজাহান চৌধুরীর 4-5টা বক্তব্যের যেটা ভুল না সেটাকে ভুল হিসাবে চালিয়ে দিয়েছেন, আর যেটা ভুল এটা নিয়ে আপনি কথাই বলেন নাই। আপনার কাছে ভুল, আমার কাছে না। যার ফলে আপনি তো প্রথমে আনস্মার্ট কাজ করে ফেলেছেন। অতএব বিএনপি এখানে গ্রেপ্তার চাকার যাই করুক লাভ নাই, বিএনপি ধরা আগেই খেয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে জামাত বলছে যে শাহজাহান চৌধুরীর বক্তব্য ব্যক্তিগত। এখানে আমরা খুশি হতাম, জামাত শিবির জনতা খুশি হতো, জামাত ইসলামী যদি বলতো না শাহজাহান চৌধুরী ভুল কিছু বলেন নাই, তার বক্তব্য কাটছাট করে প্রচার করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তাহলে খুশি হতাম আমরা। তবে এটাও ঠিক যে যদি শাহজাহান চৌধুরী ওভারঅল বড় কোনো ভুল করেও থাকেন, জামাত যদি বলে
যে এটা ব্যক্তিগত, আমরা দায় নেব না, তাহলেই হয়ে গেল। রাজনীতি এত সোজা না। যেমন এই ধরনের রাজনীতি চলে না, এটা দায়সারা এবং নামকা বাস্তব। কি যেমন কোন নেতা যদি ভালো কাজ করে, এটা সংগঠন ক্রেডিট নিবে এবং নেয়, এটাই স্বাভাবিক। আর যদি খারাপ কাজ করে, যে এটা তার ব্যক্তিগত, এটা আমরা নিব না। আওয়ামী লীগ বিএনপি এই কাজ করে, জামাতও এই কাজ করে। ভালো হলে আমার, আর খারাপ হলে ওটা তার ব্যক্তিগত, তাকে চিনি না। এটা এই চরিত্রে আওয়ামী লীগ বিএনপি জামাতের মধ্যে পার্থক্য নেই। এখন জামাত শাহজাহান চৌধুরীকে এখানে ডিফেন্ড করছে না, করবে না, এটাও জামাতেরও স্মার্ট পলিটিক্স। পলিটিক্স, রাজনীতি এটাই। শাহজাহান চৌধুরী বক্তব্য নিয়ে যেহেতু বিতর্কিত হচ্ছে, জামাত স্পষ্ট বলছে তিনি তার বক্তব্য এটা ব্যক্তিগতভাবে দিয়েছেন। আর শাহজাহান চৌধুরী তো ব্যক্তি না, তিনি একজন জামাতের রোকন, গুরুত্বপূর্ণ পদ পদবি না থাকলেও রোকন এবং এমপি ক্যান্ডিডেট। অতএব এর দায় জামাতের, এটা অস্বীকার করতে পারবে না। তবে জামাত যেটা বলছে ওটা ব্যক্তিগত, আর আমাদের অবস্থান হচ্ছে প্রশাসন নিরপেক্ষ থাকবে, এটা জামাতের সংগঠনের জায়গা থেকে ঠিক আছে। আমরা খুশি হতাম যদি শাহজাহান চৌধুরীর পক্ষে দাঁড়িয়ে স্পষ্ট বলছে না এটা অমুক তমুক, এটা এভাবে বলে না এইভাবে, কিন্তু সংগঠন এভাবে বলতে পারে না, যদিও অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি বা আসবেও না। তো ওভারঅল শাহজাহান চৌধুরী বিষয়টি নিয়ে বিএনপি জামাতের মধ্যে যে উত্তেজনা অথবা গ্রেপ্তার, ব্যক্তিগত অমুক তমুক চলছে, এটা পার্ট অফ পলিটিক্স এবং এটা স্বাভাবিক। তবে বিএনপি তো হেরে গেছে কিভাবে, ওই যে শুরুতেই। আর জামাতের জনশক্তিরা শাহজাহান চৌধুরীকে সেভ করে জিতিয়ে এনেছে। শাহজাহান চৌধুরীর বক্তব্যকে বিতর্ক মুক্ত হিসাবে জনগণের কাছে জামাতের পিআর টিম, জামাতের পিআর টিম এটা কোনো সাংগঠনিক গোছালো পিআর টিম না, অটো পিআর টিম। এটা জামাতের উপর আল্লাহর রহমত। সাপোজ এই যে আমরা যে কাজ করছি, কেন্দ্রীয় জামাতের কোনো কথা আমরা শুনতে যাবো না, আর আমাদের কাছে কোনো কথা বলতে আসেও না, আসলেও যে শুনবো তাও না, কিন্তু আমাদের পুরো অ্যাক্টিভিজম জামাতের পক্ষে যাচ্ছে। এরকম হাজারো মতো সোলাইমান অ্যানালাইসিস আছে, তারা হয়তো আমার মতো এত জনপ্রিয় না, অথবা তারা ভিডিও কন্টেন্ট বানায় না, জাস্ট লেখে, এই জন্য কম মানুষের কাছে যায়। আমার চাইতে অনেক উন্নত লেখক আছে। জামাত তাদের কাছে যায় না, চিনেও না, দাওয়াতও দেয় না, এবং তারাও জামাত আসুক ওটার জন্য বসেও থাকে না। কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে জামাতের পক্ষে এমন জোরালো কাজ করছে যে বিএনপি তাদের কাছে নাকানি চুবানি খেয়ে বিএনপির আসল ক্ষতিটা, আসল জয় বাংলা হওয়াটা ওই জামাতের অসাংগঠনিক অ্যাক্টিভিস্টরাই করছে। মজা না এটা? ওইরকম তো জামাতের অসাংগঠনিক অ্যাক্টিভিস্ট, যারা জামাতের রোকন না, কিংবা জামাতের হয়তোবা ব্যক্তিগতভাবে জামাতের আমির সেক্রেটারি দুই একজনের সাথে পরিচয়, মানে আমাদের মতো, কিন্তু সাংগঠনিকভাবে ওইভাবে কানেক্টেড না। ভালো হ্যাঁ, কিন্তু জামাতের পক্ষে। ভালো লাগলে ব্যক্তিগত স্পৃহা থেকে জামাতের কোনো প্রোগ্রামে যেতে পারি, না লাগলে না, মানে সাংগঠনিক কোনো বাইন্ডিংস এর মধ্যে নেই। এই টাইপের লোকজনই তো শাহজাহান চৌধুরীকে জিতিয়ে এনেছে। তো শাহজাহান চৌধুরীকে কিচ্ছু করা যাবে না। তবে জামাত বিএনপির যে রাজনীতি, এই কম্পিটিশন, এটা ঠিক আছে। তবে মজার বিষয় যে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যটা যদি হুবহু বিএনপির কেউ দিত, তাহলে জামাতের লোকজন, জামাতের এই সোলাইমান অ্যানালাইসিসরা বিএনপির 12টা বাজিয়ে দিত। এখন কেন সোলাইমানরা এটা পারে এই কারণে যে জামাতের পক্ষে জনগণ আছে, জামাতের জনসমর্থন সবচেয়ে বেশি, জামাত এখন বড় দল বলে পারে তারা, নইলে তারাও এটা পারত না। এক কথা বিএনপিতে এরকম কেউ নাই। আছে ভাড়াটিয়া ডাক্তার জাহিদরা, আছে ভাড়াটিয়া রেজাউল করিম রনিরা, তাদের কথা মানুষ শোনে না, জনপ্রিয়তা নাই। আর মূল হচ্ছে জনপ্রিয়তাটা তারাও বা কিভাবে পাবে? মূল সাধারণ জনগণ জামাতের পক্ষে বলেই তো আমরা জামাতের পক্ষে বলি, সেটা প্রচার হয় এবং তার মাধ্যমে জনমত তৈরি হয় এবং তার মাধ্যমে একটা এবং হতাশাগ্রস্ত হয়ে যায়। 17 নভেম্বর যখন শেখ হাসিনার ফাঁসির ঘোষণা দেওয়া হয়েছিল, আমরা তারপরে যখন বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করেছিলাম, তখন অনেকেই বলছে ভাই হুদায় আশা দিয়ে কোনো লাভ নেই, আওয়ামী লীগ আরো 20 বছরও ফিরতে পারবে না, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতি এখানেই মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমেই বলতে চাই, সম্রাট হুমায়ুন তিনিও কিন্তু নির্বাসিত হয়েছিলেন, পরে গিয়ে তিনি আবার মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করেছিলেন। ইতিহাসে কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে, অনেক বড় বড় যারা শাসক ছিল তারা নির্বাসিত হয়েছেন, পরে সেই সিংহাসন আবার পুনরুদ্ধার করেছেন। শেখ হাসিনা কিন্তু তার ব্যতিক্রম না। সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র এবং পুতুল শেখ হাসিনার কন্যা, ওরা এখনো জীবিত আছে।
সজীব ওয়াজেদ জয় ট্রাম্পের সাথেও কিন্তু যোগাযোগ করার খুব চেষ্টা করছে, হয়তোবা ট্রাম্পের সাথে দেখা করে তিনি অনেক কথাও আলোচনা হতে পারে, সেটার চেষ্টা চলছে তার লবিস্ট ফার্মের মাধ্যমে। শুধু তাই নয়, এই আন্তর্জাতিক যে রাজনীতি আছে সেটারও কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে অনেক প্রেসারে আছে শেখ হাসিনা না থাকার কারণে। এখন বলতে পারেন শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এত গুরুত্বপূর্ণ কেন? তার মেইন রিজন হচ্ছে বিশ্বের অনেক বড় বড় দেশের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে শেখ হাসিনার। প্রথমত ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে বা ফ্রান্সের যে প্রধানমন্ত্রী আছে, যাই বলেন না কেন, ম্যাক্রন, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে শেখ হাসিনার সাথে। এত ভালো সম্পর্ক থাকার কারণে যখন ফ্রান্সে গিয়েছিলেন ডক্টর ইউনূস, ফ্রান্সের প্রধানমন্ত্রী কিন্তু ডক্টর ইউনূসের সাথে দেখা করেনি। শুধু তাই নয়, সিঙ্গাপুরের এখন যে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তার সাথে কিন্তু এই আওয়ামী লীগের খুব ভালো একটা সম্পর্ক আছে, এবং সামিট গ্রুপের যে চেয়ারম্যান তার সাথে ডাইরেক্টলি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে। এবং এখন যে ভুটানের মধ্যে যে প্রধানমন্ত্রী আছে বা ভুটানের রাজা বাংলাদেশে এসেছে সফরে, সে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের ক্লাসমেট। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ভুটানের রাজা কিন্তু বাংলাদেশে এমনি আসে নাই, ওনাকে পাঠানো হয়েছে ভারত কিছু বার্তা দিয়ে। কারণ কিছুদিন আগেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের রাজার সাথে বৈঠক করেছে। তাই বিশ্বের অনেক বড় বড় প্রভাবশালী দেশ বলেন, প্রভাবশালী দেশ ছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে সকল দেশ আছে, সকল দেশের সাথে আওয়ামী লীগের সুসম্পর্ক, এবং আমেরিকাও এখন আওয়ামী লীগের সাথে খুব ভালো একটা সম্পর্ক করতে যাচ্ছে একমাত্র লবিস্ট ফার্মের মাধ্যমে এবং সজীব ওয়াজেদ জয়ের কূটনীতিক খেলার মাধ্যমে। অনেকেই বলতে পারেন যে যত কূটনীতিক খেলা খেলুক, যতদিন পর্যন্ত ডক্টর ইউনূসকে সরাতে পারবে না, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে চাঙ্গ হতে পারবে না, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। আরে ভাই, ইন্টারন্যাশনালি কূটনীতিকভাবে সকল দেশকে যখন গুছিয়ে ফেলবে, সকল দেশ যখন আওয়ামী লীগকে সমর্থন করবে এবং কূটনীতিকভাবে বাংলাদেশকে প্রেসার দেওয়া শুরু করবে, অটোমেটিক্যালি রাজপথে আওয়ামী লীগ নেমে পড়বে এবং অটোমেটিক্যালি বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং শেখ হাসিনা আবার বাংলাদেশে ঢুকে যাবে। জাস্ট সময়ের ব্যাপার। এটা আপনাদের কাছে মনে হতে পারে কাল্পনিক, অনেকে মনে করতে পারে এটা স্বপ্নে চিন্তা করতেছে। আরে ভাই, ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে, কথা বুঝেন না। আর আওয়ামী লীগ চুনুপুটি দল না। আর আওয়ামী লীগের কাছে হিউজ পরিমাণে টাকা আছে এবং জনসমর্থন আছে, বিশ্বের বড় বড় বাঘা দেশের সাথে সম্পর্ক আছে। রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ভালো, এখন আমেরিকার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা হচ্ছে এবং যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে বাংলাদেশের ব্যাপার নিয়ে কথা বলারও চেষ্টা করা হচ্ছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কেমন সম্পর্ক আওয়ামী লীগের আমরা সকলেই জানি। শুধু তাই নয়, সৌদি আরবের সালমানের সাথে আওয়ামী লীগের সাথে খুব ভালো সম্পর্ক। কাতারের যে এখন নতুন রাজা বলেন, নতুন বাদশাহ বলেন, তার সাথে খুব ভালো সম্পর্ক বাংলাদেশ আওয়ামী লীগের সাথে। আরব দেশগুলা বলেন এবং রাশিয়া বলেন, আমেরিকার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা হচ্ছে। ভারতের সাথে তো সম্পর্ক ভালো আছেই। তাই সজীব ওয়াজেদ তার খেলা ভালো মতোই খেলছে এবং তিনি বিশ্বের বড় বড় মিডিয়ার মধ্যেও কিন্তু এখন টকশোতে আসছে এবং আলোচনা করছে। ভাইরাল হয়ে যাচ্ছে সকল ভিডিও। শেখ হাসিনা কিন্তু দেখেন আনলক করে দেওয়ার পরে সকল জায়গায় এখন বিবৃতি দিচ্ছে। আল জাজিরা বলেন, বিবিসি বলেন, সকলে কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। এগুলো এমনি এমনি হচ্ছে না, এগুলা কূটনীতি খেলার কারণেই হচ্ছে। সকল কিছু শেখ হাসিনা, ভারত এবং সজীব ওয়াজেদ জয় তারা মিলেই করছে ব্যাপারগুলা। বিশ্বের সকলভাবে মোটিভ যদি তৈরি করে ফেলতে পারে আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয়, ভারত এবং শেখ হাসিনা, অটোমেটিক্যালি বাংলাদেশও আওয়ামী লীগের রাজনীতি অ্যাক্টিভ হয়ে যাবে। ডক্টর যত চেষ্টা করুক কার্যক্রম নিষিদ্ধ রাখার পারবে না। বহির্বিশ্ব থেকেও কিন্তু শেখ হাসিনা ফাঁসির রায়কে নিয়ে জাতিসংঘ বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বলেন, এমনিস্টি ইন্টারন্যাশনাল বলেন, সকলেই কিন্তু বিবৃতি দিয়েছে এই ফাঁসির রায় সুষ্ঠুভাবে হয়নি, এটা আরো সুষ্ঠুভাবে তদন্ত করা যেত। এত তাড়াতাড়ি ফাঁসির রায় কিভাবে কার্যকর হয়? সাবেক একজন প্রধানমন্ত্রী, অনেক বিষয়ে সমালোচনা চলছে। ডক্টর ইউনূস এখন বাধ্য হয়ে দেখেন জাতীয় পার্টিকেও কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করতে পারে নাই, এখন বাধ্য হয়ে জাতীয় পার্টিকেও কিন্তু নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে। ডক্টর ইউনূস ভালো করে জানেন আওয়ামী লীগ যদি কার্যক্রম নিষিদ্ধ থেকে তুলেও ফেলে এবং আওয়ামী লীগকে যদি নির্বাচন করার সুযোগও দেয়, তবুও ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করবে না। সে কারণে তিনি তার ইগোর কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থেকে তুলতেছেও না এবং নির্বাচন যাতে করতে পারে সেদিকেও তিনি আঘাত করেন। মনোভাব জানা বোঝা এবং বাংলাদেশের যে আগ্রহ সেটা তারা কি চান সেটাও তারা নিশ্চয়ই বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু নির্বাচন আসছে, সেই নির্বাচনটা কেমন ভাবে সংগঠিত হবে, কিভাবে হবে, কারা অংশগ্রহণ করবেন। আওয়ামী লীগ ভারতের পক্ষ থেকে অবশ্যই ভারত বারবার বলে এসছে যে আওয়ামী লীগ সহ নির্বাচন হতে হবে। এখন এই নির্বাচন কিভাবে হবে সেটা তো খলিলুর রহমান নিশ্চিতভাবে কিছু বলেননি। তিনি যেটা বলেছেন ফিরে গিয়ে আলোচনা করবেন, আলোচনা করে আবার তিনি তার মতামত হয়তো জানাবেন, কিন্তু সিদ্ধান্তটা
প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন করবে আর কি। আমার মনে হয় সামগ্রিকভাবে এই বিষয়গুলো আলোচনা নিশ্চিতভাবে হয়েছে এবং এটা বোঝা যাবে যে বাংলাদেশের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আমরা পরে দেখব আহ সেটার উপর অনেকটা নির্ভর করছে। এবং দ্বিতীয়ত খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি দেখলাম যে বাংলাদেশে ঢাকাতে এই মুহূর্তে একটা বে অফ বেঙ্গল ডায়ালগ শুরু হয়েছে 2 দিন ব্যাপী, যেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান তিনি বক্তব্য রেখেছেন এবং যে বক্তব্যটি ছাপা হয়েছে, আমি বাংলাদেশের কাগজে খুব বিশেষ ছাপা হয় না, বাংলাদেশের কাগজ পড়লে আজকাল কিছু সংবাদ জানা যায় না খুব একটা, সত্যি কথা বলতে গেলে। তাহলে আমি ভারতের হিন্দু পত্রিকায় সংবাদ পড়লাম, ক্রেডিবল নিউজ পেপার, তার প্রতিনিধি ঢাকায় গেছেন ওই সম্মেলনে যোগ দিতে। তিনি তার একটি রিপোর্টে বলেছেন তৌহিদ হাসান সামগ্রিকভাবে সমস্ত কিছুই বলেছেন, কিন্তু শেখ হাসিনার বিচারের বিষয়টি তিনি কিছুই বলেননি প্রকাশ্য সভায়। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন সেখানে। তিনি একটি অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের যে বর্তমান সংবিধান, এই সংবিধানটাই হচ্ছে, তার একটা ইতিহাস আছে এবং এই সংবিধানটাই যথেষ্ট বাংলাদেশের গণতন্ত্রকে বিকশিত করার। কারণ এটাকে কোনো আবেগের বশে এটাকে সংশোধন করা হলে সেটা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সঠিক নাও হলেও হতে পারে। এটা মোদ্দা কথা, নির্যাসিকতা, যেটা আমি পড়লাম, ইংরেজিতে চাপা হয়েছে, তার বক্তব্য। বাংলাদেশের কাগজে পড়িনি, আগেই বললাম। তো এখন এই পরিস্থিতিতে আমি যে মানে 4টে ঘটনার উল্লেখ করলাম, সবগুলোই নির্বাচন সংক্রান্ত। সেগুলো একটি হচ্ছে চাঁদাবাজি, দ্বিতীয়ত হচ্ছে গণভোট না ভোট একসাথে হবে কি হবে না, তৃতীয়ত যে এই ধরনের সংবিধান যেটাকে জুলাই সনদের মাধ্যমে সংশোধন করার চেষ্টা, সেটা করাটা সঠিক হবে কি হবে না। আর তৌহিদ হাসান ওই যেখানে একটা আন্তর্জাতিক সম্মেলন, কিন্তু সম্মেলনটা কেবলমাত্র ভারত বাংলাদেশের সম্মেলন, 80টা দেশ শুনেছি অংশগ্রহণ করছে, তাদের বুদ্ধিজীবী, সাংবাদিক ইত্যাদি। সেখানে তিনি শেখ হাসিনার প্রসঙ্গটা এড়িয়ে গেছে, কিছু বলেন। ফলে খলিলুর রহমানের সঙ্গে অজিত ডোভালের আলোচনার নির্যাসে আমি এটা একটা মানে উপসংহার টানছি যে এখনো বাংলাদেশ এ ব্যাপারে স্পষ্ট কোনো মত তৈরি করেননি, যে কারণে যেটা তৌহিদ হাসানের মুখ থেকে বেরোয়নি। এটাই বাস্তব অবস্থা। কিন্তু ভারত কেন এই প্রসঙ্গে এখনো কোনো কিছু বলছে না? মানে ভারত কেন মুখ খুলছে না? ভারতের তো এখানে কোনো লুকে থাকার কোনো বিষয় নেই। না, সঠিক কথা। একটাই কারণে বলছে না বলে আমি যেটা আমার সূত্র থেকে আমি যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে উনি যা যা বলতে চেয়েছেন সেগুলো সমস্ত একটা বিপরীত কথা বলতে হতো, যে শেখ হাসিনার বিচার আমরা মানি না, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্ন ওঠে না। এই সময় একটা প্রকাশ্যে বিবৃতি দিয়ে সম্পর্কটা, যেহেতু তিনি একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি ভারতে এলেন, আমি বলবো শীতলতাটা কাটানোর একটা চেষ্টা। এবং সেখানে দিল্লিতে অল্প অল্প ঠান্ডাও পড়তে শুরু করেছে, তার মধ্যে একটি উষ্ণতা, সম্পর্কের উষ্ণতা, এবং সেই কারণে হয়তো চাননি যে এই সময় কোনো তিক্ততা তৈরি হোক, এবং তিক্ততা তৈরি হোক না তার প্রতিফলন আমি দেখলাম তৌহিদ হাসানের বক্তব্য, তো কোনো তিক্ততামূলক কোনো বক্তব্য নেই। সুতরাং আমার মনে হয় একটা হয়তো নিশ্চয়ই বোঝাপড়ার চেষ্টা চলছে, এটা হয়ে উঠেছে এটা বলা যাবে না। তো সেখানে ভারত আসলে শেখ হাসিনাকে ফেরত দিবে কিনা বলে আপনি মনে করেন কিনা? যে আসলে ভারত নিশ্চয়ই চাইবে না যে ভারতের সাথে এত ভালো সম্পর্ক শেখ হাসিনা ছিল বা আছে, এখনো আশ্রয় দিয়েছেন। তো সেখানে আরেকজনের নামেও রায় হয়েছে, সেটা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল, তিনিও আছেন। তো ওনার বক্তব্য আমরা দেখেছি রায়ের পরে। সো মানে এদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি ভারত মানে কি জবাব দিবে বাংলাদেশকে পরে? আর আওয়ামী লীগ ছাড়াই যদি, যেহেতু নির্বাচনের আর 2 মাস 2.5 মাস বাকি, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, তো ভারতের প্রতিক্রিয়াও বা কি আসবে সেখানে? দেখুন, সব থেকে প্রথম কথা হচ্ছে যে ভারতের এখনো পর্যন্ত ঘোষিত নীতি হলো যে শেখ হাসিনাকে মানে কোনোভাবেই বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে যদি তারা কোনো চিঠি দেন তাহলে ফেরত দেওয়া হবে না, কারণ ওই চুক্তির 8ম ধারা অনুসারে বলা আছে যদি কাউকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয় তাহলে সেটা ভারত এই প্রত্যর্পণ চুক্তির অনুসারে ফেরত দেওয়া যায় না। আর আপনি যেটা বললেন নির্বাচনের প্রসঙ্গ, নিশ্চিতভাবে ভারত চাপ দিয়েছে যাতে আওয়ামী লীগ সহ নির্বাচন হয়। সেটা বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, এখনো কি হবে কি হবে না, কিভাবে হবে
যে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশেরও বাংলাদেশ ঘোষিত আগেই নীতি বলেছে হচ্ছে যে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। আচ্ছা, যদি একান্ত হয়েই যায়, ভারতের পক্ষে তো কি যুদ্ধ করা সম্ভব না যে নির্বাচন হচ্ছে না কেন আওয়ামী লীগকে নিয়ে। যেটা হচ্ছে বাংলাদেশকে বোঝানোর চেষ্টা চলছে কূটনৈতিক উপায়। না হয় তো না হবে, সেক্ষেত্রে তারপরে পরবর্তী অবস্থা দেখা যাবে। সেটা এখন আগাম তো কোনো সিদ্ধান্ত নেই ভারতে যে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হলো। এবং যেটা আমি আগে বলেছি হয়তো, যে ভারত বিশ্বাস করে যে বাংলাদেশে ভোট হোক বা না হোক, ভোট পড়ুক বা না পড়ুক, আওয়ামী লীগের পক্ষে 50% মানুষের সমর্থন আছে এবং সেই সমর্থনকে বাদ দিয়ে কোনো ভোট হলে ভোটটা নিঃসন্দেহে ইনক্লুসিভ হবে না। সেটা ভারতের এখন পর্যন্ত নীতি। এখন যদি হয়ে যায়, এর এর আগেও তো হয়েছে, বিএনপি ছাড়া নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন যদি হয় তাহলে সেটা হবে, তখন সেটা দেখা যাবে। কিন্তু সেই বিষয়ে কি সিদ্ধান্ত, সেটা আমি ভারত সরকারের মুখপাত্র নই, ফলে আমি ঘটনা ঘটলে তার বিশ্লেষণ করতে পারি, কিন্তু ঘটনা ঘটার আগে পূর্বাভাস দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। আমি আবার জ্যোতিষীও নই। এবং মানে গুমেরও মামলা শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আমরা জানি যে গুমের সংক্রান্ত বিষয়গুলোতে ভারতের কিছু ইয়ে আছে, ইন্ধন আছে গুমের বিষয়ে। তো সেই ক্ষেত্রে মানে ভারতের প্রসঙ্গও চলে আসতে পারে। গুমের প্রসঙ্গ যেরকম আছে তেমনি বিডিআর প্রসঙ্গেও ভারতের একটা সম্পর্ক আছে বাংলাদেশের এইসব বিষয়ে। তো জানি সেখানে না এখনো ভারতের নামগুলো সেটা যাতে এখনো না, সেটা এখনো তারা বলেছেন কিনা সেটা এখন আমি জানি না। মানে এখনো জানি না, যখন বলবেন তখন সেটা দেখা যাবে। কিন্তু দিল্লির বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের কথা তো উঠছে, তাই না? হুম, সেখানকার যোগসূত্র পাওয়া যাচ্ছে, যেটা অজিত ডোভাল জানিয়েছেন বলে শুনেছি। বেশ কিছু জঙ্গিদের তালিকাও তিনি দিয়েছেন যারা বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তালিকা দেওয়ার তো কোনো খুব একটা অসুবিধা কিছু নেই। হিজবুত তাহরির বিবৃতি দিচ্ছে তা ঢাকার অফিসের ঠিকানা সহ। এটি নিষিদ্ধ সংগঠন, জাতিসংঘ দ্বারা নিষিদ্ধ, বাংলাদেশ সরকার দ্বারা নিষিদ্ধ। সেই সংগঠনটি ঢাকায় অফিস খুলে বসে আছে এবং তার প্রেস বিবৃতিতে অফিসের ঠিকানা দেয়। এবং আমি কাছে দেশ ছিল যেরকম একটা বিবৃতি, ঠিকানা এরকম ঠিকানা ভুলে গেছি, আমি দেখলে আর একবার বলতে পারবো। ফলে সেই প্রশ্নগুলো তো আছে, সেগুলো তো সেগুলো আলোচনা সাপেক্ষ এবং আলোচনায় হচ্ছে। যদি হয় তাহলে তো, যদি বাংলাদেশ সংক্রান্ত অভিযোগ করে, ভারতের হয়তো অনেক কিছু তথ্য আছে যেগুলো বলার মতো। হুম। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ৩২ নাম্বার নিয়ে আবারও একটা ক্ষোভ সবার মধ্যে কাজ করেছে সে যেদিন রায় হয়েছে সেদিন ৩২ নাম্বার নিয়ে। এবং সংবিধান গণভোট যদি হয় তাহলে সংবিধান থাকবে কিনা সেটা, এবং একই দিনে যদি গণভোট হয়, তো সংবিধান যদি না থাকে তাহলে তো মানে ভবিষ্যতে আসলে কি রকম ইয়ে হবে, মানে এটা নিয়েও বা কি ধরনের না প্রতিক্রিয়া দেখুন, হতে পারে। সোজা কথা হচ্ছে এ ব্যাপারে কোনো স্পষ্ট কোনো বিভ্রান্তি নেই। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় বা তাদের যারা সমর্থক, এরা সকলে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এরা কেউ পক্ষের শক্তি নয়। ফলে তারা এগুলো তো চাইবেনই, তারা তো চাইবেন সেই বঙ্গবন্ধুর তৈরি করা সংবিধানটাকে বাতিল করতে। খুব স্বাভাবিক, সেটাই তারা চেষ্টা করছেন কিন্তু আমি বললাম ওই যে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথা। হুম, সুতরাং বাংলাদেশে একটা আভ্যন্তরীণ নানা রকম একটা মন্থন চলছে বলে বোঝা যায়। জামায়াতের আমির বলছেন যে যদি একসঙ্গে হয় গণভোট এবং ভোট, তাহলে সেটা হবে নির্বাচনী গণভোট। মানে আমি ইংরেজিতে যে কপিটা পড়লাম, ইলেকটোরাল হুম, জেনোসাইড, ইংরেজি ট্রান্সলেটেড কপি এসছে আমার কাছে। সেটাতে দেখলাম যে ইলেকটোরাল বলছেন আর কি, তিনি সেটা জেনোসাইড বলছেন, শব্দ ব্যবহার করছেন, গণহত্যা। তার ফলে বাংলাদেশের মধ্যেও কোনো এরকম কিছু নেই যে একটা সুনির্দিষ্ট কোনো পথে সরকার চলছে। সুনির্দিষ্ট একটা সিদ্ধান্ত, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, জুলাই আন্দোলনের সময় যে ঐক্য দেখেছি আমরা, মানে আওয়ামী লীগ বিরোধী, সেই ঐক্যটা কিন্তু এটা তো মানতে হবে সকলকে, যে আজকে সেটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, তারা আর ঐক্যবদ্ধ নন, আলাদা হয়ে গেছেন, না প্রত্যেকে আলাদা হয়ে গেছে। কিন্তু আমরা আওয়ামী লীগের পক্ষে যতটুকু কথা বলতে দেখছি দেশের ভেতরে কিন্তু সেরকম মানে ঝটিকা মিছিল হচ্ছে বা এই যে লকডাউন দিল, শাটডাউন দিল বা শেখ হাসিনার রায় হলো, সেরকম কোনো প্রতিক্রিয়া মানে তীব্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেশের মধ্যে হম, দেখি, যেটা আগে এই ঠিক জামাতে কথা, ইসলামের নেতৃত্বে যে হয়েছিল, মানে তাদের ফাঁসির রায় ঠিক হওয়ার কথা। পরে আমরা ৭৫-এ দেখি। বঙ্গবন্ধু হত্যা হওয়ার পর আপনি কি কোনো সংবাদপত্রে কোনো রিপোর্ট দেখেছেন? আমার কাছে আছে এখনো, ওটা পাইনি। না, তখন
কোনো প্রতিক্রিয়া ছিল? ৭৫-এর বঙ্গবন্ধু হত্যার পর কোথায় কোন আন্দোলন হয়েছিল? কোন আন্দোলন কিছু হয়নি। তাতে কি শেখ হাসিনার ফিরে আসতে কোনো অসুবিধা হয়েছিল? মানুষের ভেতরে যেটা রয়ে থাকে, যেটা আদর্শগত বিষয়, সেটা তার বহিঃপ্রকাশ হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু এটা আছে এবং এটা বাংলাদেশের ক্ষেত্রে যেমন দুটোই ধারা কিন্তু বরাবর ছিল ৭১-এর পর থেকে আজও আছে। একটা বললাম, একটা মুক্তিযুদ্ধের পক্ষের, আরেকটা মুক্তিযুদ্ধের বিপক্ষে। সুতরাং সেই ধারা দুটো তো অব্যাহত। এখন কোন একটা ধারাকে যখন প্রধান ওপরে দেখা যায়, একটা সংবাদপত্র যে ইত্তেফাক কাগজ, যেটা ছিল স্বাধীনতার অন্যতম প্রধান কাগজ, প্রধান সংবাদপত্র, পরের দিনের সংবাদটা খুলে দেখুন, বঙ্গবন্ধুর হত্যার খবর বলতে ছাপা হয়নি। হুম। আপনি সেই কাগজ দেখুন, আমার কাছে কালেকশন আছে পুরো। সুতরাং এটা তারপর বলা যায় বাংলাদেশের যে ইতিহাস। এটা মানে কারো আজকে যেটা দেখে জীবিত যারা ভাবছেন যে কোনো প্রতিক্রিয়া হয়নি, সুতরাং ঘটনা হয়নি, আমি দেখতে পাচ্ছি না, খুব সামান্য দেখতে পেয়েছি, এটা ঘটনা। যে ধরনের ব্যাপক লোকে কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে রাস্তায়, এটা দেখিনি, যেমন বঙ্গবন্ধু হত্যার পরও দেখিনি। কিন্তু এটা ঘটনা, যেখানে আমি জানি কোনো এক সময় এটা আবার তারা কোনো এক সময় জেগে উঠবে, কোনো এক সময় করবে, কারণ যেহেতু এটা আদর্শগত বিষয়, এটা সাময়িকভাবে সংখ্যার বিচারে হয়তো তারা পিছিয়ে পড়তে পারে, কিন্তু আদর্শটা থেকে যাবে। যেমন আদর্শটা জামায়াত ইসলামী বা পাকিস্তান পক্ষের যারা শক্তি, তাদের একটা আদর্শ ছিল, সেটাকে দেখা যেত না। তারা কি নেই? তারাই তাদেরকে প্রধান, তাদেরই দেখা যাচ্ছে শহরে, তাদের মুখই তো দেখা যাচ্ছে। ফলে এটা বাংলাদেশের চিরকালের ইতিহাস, এটার মধ্যে নতুনত্ব কিছু আমি দেখছি না। যারা ইতিহাস জানে তারা জানেন কি, যারা পুরনো ইতিহাসকে অস্বীকার করবেন তাদের কথা আলাদা। তো বাংলাদেশের এখন যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তগুলোর ব্যাপারে অনেকে এই সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন বন্দর দেওয়া নিয়ে একটা ঠিক শেখ হাসিনার রায়ের সময়ে হয়েছে। অনেকে বলছে যে এখানে একটা মানে সরকার ইচ্ছে করে এটা করেছে যাতে করে মানুষের মনোযোগটা অন্যদিকে থাকে। শেখ হাসিনার রায়ের দিন করা হয়েছে। তো এতে করে আসলে বাংলাদেশের মানে যদিও আমি আপনার থেকে শুনতে চাচ্ছি, আপনি অন্য দেশের, তারপর আপনার থেকে শুনতে চাচ্ছি যে এতে করে আসলে বাংলাদেশের অনেকেই বলছেন যে লাভবান হবে, আবার অনেকেই বলছে যে এটা বিদেশিদের হাতে তুলে দেওয়া মানে বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই কাজটা কেন করলো না মানে এই দেখুন, সরকার ঠিক এবং নির্বাচনের কথাই সামনে? বলেছেন। শেখ হাসিনার সময় তো একটা অভিযোগ ছিল যে সব ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছিল। তা এখন তো প্রকাশ্যে চোখে দেখা যাচ্ছে যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবেন এটা সঠিক না বেঠিক, কিন্তু এ ব্যাপারে সত্যি আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে, যেটা শেখ হাসিনা দেয়নি, দিতে চাননি, সেটা এখন দেওয়া হচ্ছে। তো ফলে এবার সেটা বাংলাদেশের মানুষকেই ঠিক করতে হবে। না, বাংলাদেশে কিন্তু অনেকেই আছেন আমি জানি, মানে এটা শোনা যায় যে এমনকি শেখ হাসিনা দিতে চেয়েছিলেন কিন্তু তা ওনাদের সাথে চুক্তিতে মেলা নাই হয়তো, মানে কিছু যাই হোক, সে গল্প আপনি ছিল। এখন হয়নি, যখন শেখ হাসিনার উপরে সব দোষ চাপানো তো খুব সহজ, সেটা কোনো ব্যাপার না, কিন্তু হয়নি। ফ্যাক্ট হচ্ছে, আমি ভারতীয় হিসেবে দেখেছি হয়নি। তিনি নিজে প্রকাশ্যে পার্লামেন্টে বলেছিলেন, আমি যদি গোঁড়াদের কথা মেনে নিই তাহলে আমার ক্ষমতায় থাকতে অসুবিধা নেই। তিনি পার্লামেন্টে বলেছিলেন, পার্লামেন্টের হুম। রেকর্ডে আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমি জানি যে যে দল, বিশেষ করে বিএনপি দল, তারা কিন্তু এই বন্দর তুলে দেওয়ার কিন্তু পক্ষে আদৌ নয়, আদৌ নয়। তারা তারা পর্যন্ত প্রকাশ্যে কিছু মন্তব্য করছে না। তারা চাইছে অনেকে, আরে ভারত কেন মন্তব্য করছে না? হুম। বাংলাদেশের একটা বিশেষ প্রতিষ্ঠান, যদি বাংলাদেশ সরকার, তারা যাকে ক্ষমতায় বসিয়েছেন, তাদের প্রিয় একজন নেতাকে, তিনি যদি সিদ্ধান্ত নেন কোনোটা বিদেশিদের হাতে তুলে দেবেন, সেটা ভারতের স্বার্থ যদি ক্ষুণ্ণ হয়, নিশ্চয়ই সেটা ভারত দেখবে। কারণ ওই বন্দর তো ভারতের হাতে ছিল না, ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে কেবলমাত্র হুম। চট্টগ্রাম এবং মংলা। ভারতের হাতে তো তার পরিচালন ব্যবস্থা ছিল না, এখন পরিচালন ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে বিদেশি সংস্থার হাতে। সেটা আমি জানি যে এটা প্রকাশ্যে বলছেন না অনেকে, কিন্তু আমি নিশ্চিত ভাবে বলতে পারি, বিএনপির কোন নেতাকে ডেকে আপনি ইন্টারভিউ করুন এই ব্যাপারে তার মত কি। প্রথম কথা, সে আপনার সঙ্গে আসতে চাইবে না, আর দ্বিতীয় কথা, এলে এটার বিরুদ্ধে বলবে। আমি জানি এখানে বাংলাদেশে কথা এই হচ্ছে নিয়ে সরকারের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং। অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, এটা আছে ভেতরে ভেতরে। কিন্তু ওই নির্বাচনটা যেহেতু সামনে রাখা আছে না, যেটাকে আপনি যদি আপনারা বোঝেন, আমরা বলি যেটাকে খুঁড়োর কল ঝুলিয়ে রাখা, সামনে একটা কল ঝুলিয়ে রাখা হয়েছে, সেই নির্বাচন। ফলে ওই দিকে সকলের চোখ ঝুনঝুনি।
কোনো বাচ্চা যখন কাঁদতে থাকে তাকে 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 শান্ত করার জন্য কিছু একটা খেলনা দেখাতে হয়। তো এই হুম, নির্বাচনী নামক একটা খেলনা দেখানো হয়ে আছে, ফলে সবাই সেটাতে ব্যস্ত আছে। সেই জন্য বাংলাদেশের সংবাদপত্রে তো খবরটাই তো প্রকাশিত হয় বোধহয়। মেইন লাইন যারা দাবি করেন তারা নাকি সবচেয়ে সঠিক এবং গণতন্ত্র এবং মুক্ত সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী, তারা পর্যন্ত সংবাদ প্রকাশ করে। হুম। আপনার মানে আপনার জানা আছে কিনা এই যে এই রায়ের পরে শেখ হাসিনার রায়ের পরে আওয়ামী লীগ আসলে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, মানে আওয়ামী লীগ কোনো ধরনের এটাকে এই রায়টা পরিবর্তনের জন্য কোনো কিছু করছে কিনা বলে আপনি মনে করেন কিনা? না, এখন পর্যন্ত সত্যি কথা বলতে গেলে সেটা আমি জানি না, এক নম্বর। কিন্তু আমি যেটা শুনেছি, ওনার পুত্র, শেখ হাসিনার পুত্র জয় যে ইন্টারভিউ দিয়েছেন কিছু ভারতের গণমাধ্যমে, সেখানে তিনি বলেছেন তারা এটার জন্য কোনো মানে শেখ হাসিনা কোনো আপিল করবেন না। হুম, তার কারণ হচ্ছে যে তারা মানে আপিল করার অর্থ হচ্ছে রায়টাকে মেনে নিয়ে তারপরে আপিল করতে হয়, ফলে যে বিচার ব্যবস্থাটাই হচ্ছে গরমিল।